রাজ্যে অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক রয়েছে তার। আজ এবং দুদিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ এবং কাল। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। আজ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠক নিয়ে আরো জানবো, সরাসরি চলে যাব সোমরাজ, আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো। সোমরাজ, সীমান্ত সুরক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক আজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি কি জানা যাচ্ছে, কাদের সঙ্গে বৈঠক করবেন, কি কি বিষয় হবে আলোচনা? দেখো, মোট 3 দফায় আজ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর কন্যায় প্রথমে যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা। তুমি জানো যে ইতিমধ্যেই বিএসএফকে নয়া সরকার 1000-এরও বেশি জমি দিয়েছে মূলত আউটপোস্ট ও ফেন্সিং লাগানোর জন্য। শুধু তাই নয়, 172 কিলোমিটার জমি সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। রাজ্যে নয়া সরকার আসার পরপরই কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 45 দিনের ডেডলাইন দিয়েছিলেন। তার মধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বেশিরভাগ জমি বিএসএফকে হস্তান্তর করেছে। এখনো পর্যন্ত যা হস্তান্তর করার প্রক্রিয়া বাকি রয়েছে সেগুলিও দ্রুত তার প্রক্রিয়া চালানো হচ্ছে বলেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সেই বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। অবশ্যই উত্তরকন্যার বৈঠকে চিকেন স্নেক অন্যতম আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। তার কারণ আইটিবিপি, বিএসএফ সহ কেন্দ্রীয় নিরাপত্তাকারী একাধিক সংস্থা তারা চিকেন স্নেকে পরিকাঠামো তৈরির জন্য রাজ্যের থেকে জমি চেয়েছিল। সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই রাজ্যের তরফে শুরু করা হয়েছে। ফলত আজকের আলোচনার বিষয়বস্তু যে চিকেন স্নেক হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যে বৈঠক হবে সেটি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরী নিয়ে। তুমি জানো যে 2024 সালে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরী করার প্রক্রিয়া শুরু করলেও তৎকালীন সময় রাজ্য সরকারের তরফে ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করা হয়নি। রাজ্যে সরকার পালাবদলের পর ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। টানা 1 মাস ধরেও রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা তারা এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে বিভিন্ন সুফল, অর্থাৎ জিরো এফআইআর থেকে শুরু করে যে একাধিক নয়া আইন তা কার্যকর করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে। তৃতীয়ত আজকের যে বৈঠক সেখানে অন্যতম আলোচনার বিষয়বস্তু এটাও হতে চলেছে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে সংশোধন। তুমি দেখেছো ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে সংশোধন করা হয়েছে। সেখানে একাধিক নয়া নিয়ম কার্যকরী করার কথা বলা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফেও চলতি বাদল অধিবেশনে, অর্থাৎ যে অধিবেশন কিছুদিনের মধ্যেই শুরু হবে, সেই অধিবেশনেও জন্ম মৃত্যু শংসাপত্র আইনের নয়া বিল পেশ করা হতে পারে। তা নিয়েও আলোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের একাধিক জেলা যেহেতু সীমান্তবর্তী জেলা, তাই আজকের বৈঠকে সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। গতকালই শিলিগুড়িতে এসে পৌঁছেছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরা। ফলত আজকে দুপুর 2টোর পর থেকে উত্তরকন্যায় যে দফায় দফায় বৈঠক হবে, সীমান্ত সুরক্ষার দিকে বিচার করলে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার পরিদর্শনেরও কথা রয়েছে। বেশ, সোমরাজ, 3 দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তো আজ রয়েছে, এছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে তাঁর এবারের বঙ্গ সফরে? দেখো, আজকে এই উত্তরবঙ্গের বৈঠক শেষ করার পর তিনি কলকাতায় ফিরে যাবেন। আগামীকাল কলকাতায় সৌজন্যতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক রয়েছে, যেখানে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত আইন শৃঙ্খলা নিয়েই এই বৈঠক, যেখানে দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা থাকবে। সেখানেও ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর নিয়ে এবং তাছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে। যে বৈঠক আগামীকাল আলিপুরের সৌজন্যতে হবে। তারপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং তারপর বহু প্রতীক্ষিত হাওড়ার সাঁকরাইলে আমুল প্ল্যান্টের শিলান্যাস বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি জানো যে আমুল প্ল্যান্টের জন্য 600 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে রাজ্যে। সেই প্ল্যান্টেরই আনুষ্ঠানিক শিলান্যাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন। অনেক ধন্যবাদ সোমরাজ। 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর সীমান্ত সুরক্ষা নিয়ে, এবং আজ রাতেই কলকাতায় ফিরবেন, এবং তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলার ডিএমএসপিদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হুঙ্কারি সার, পালালেন সিদ্দিকুল্লাহ। বৃহস্পতিবার উস্কানি দিলেন আর শুক্রবার পলায়ন। প্রশাসন কড়া হতেই সিদ্দিকুল্লাহর যাবতীয় জারিজুরি খতম। রানওয়ে সম্প্রসারণে একটা মসজিদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই মসজিদ সরানোর পরিকল্পনা করা হয়েছিল এবং মসজিদ সরানোর পরিকল্পনার প্রতিবাদে হুঙ্কার দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন। এয়ারপোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা, এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। कल जुमा है, इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। বৃহস্পতিবার এই হুঙ্কার দিয়েছিলেন আর শুক্রবার পলায়ন। প্রশাসন কড়া হতেই সিদ্দিকুল্লাহর জারিজুরি খতম। আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কীরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো রকম কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই চেহারা এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল। কোনো রকম কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তাই অগ্রাধিকার। গত 12ই জুলাই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। গত বছরের এপ্রিলে তৃণমূল জামানাতেও হুঙ্কার দিয়েছিলেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেদিন কি বলেছিলেন দেখুন। যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে?
বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। গত জানুয়ারিতে বেলডাঙ্গায় বিক্ষোভের নামে যে অশান্তি হয়েছিল, যে তাণ্ডব চলেছিল, সেই নিয়ে কি বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আর পালা বদলের পর গত মে মাসে পার্ক সার্কাসে বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি হয়, আক্রান্ত হয় পুলিশও। আর এই ঘটনার পরই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, পুলিশের গায়ে হাত দিলে বরদাস্ত নয়, পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। প্রতিবাদের নামে গুন্ডামির দিন শেষ, বদলের বাংলায় পুলিশেও বদল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশনে পুলিশ। 17ই মে বিক্ষোভের নামে রণক্ষেত্র চেহারা নেয় পার্ক সার্কাস। কিভাবে ডান্ডায় ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেয় পুলিশ। আসানসোলেও বিক্ষোভের নামে তাণ্ডবে জিরো টলারেন্স। এবার বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ। সিদ্দিকুল্লাহকে 1 ইঞ্চিও জায়গা ছাড়ল না পুলিশ। বিমানবন্দরে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করে পুলিশ। জমায়েতের শুরুতেই প্রতিবাদের শেষ, হুঙ্কারি সার। পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রতিবাদের নামে গুন্ডামির দিন শেষ, বদলের বাংলায় পুলিশেও বদল এসছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশনে পুলিশ। 17ই মে বিক্ষোভের নামে রণক্ষেত্র হয় পার্ক সার্কাস। 3টে ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের, পার্ক সার্কাস, আসানসোল আর বিমানবন্দর চত্বরের সম্প্রতি ছবি। পার্ক সার্কাসে কি হয়েছিল, একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল 17ই মে পার্ক সার্কাস, কিন্তু সেখানে কিভাবে ডান্ডায় ঠান্ডা করতে হয় তা বুঝিয়ে দিয়েছিল পুলিশ। আসানসোলেও বিক্ষোভের নামে একেবারে তাণ্ডব হয়, সেখানেও জিরো টলারেন্স। আর এবার বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও দম দেখালো পুলিশ। সিদ্দিকুল্লাহকে 1 ইঞ্চিও জায়গা ছাড়লো না পুলিশ। বিমানবন্দরে একেবারে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করে রাখলো পুলিশ। জমায়েতের শুরুতেই প্রতিবাদের শেষ, হুঙ্কারি সার। পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মহাকাশে মহাবিক্রম, মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাসের টার্গেট। আজ স্কাইরুটের বিক্রম 1 এর উৎক্ষেপণ। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম 1 শ্রীহরিকোটা থেকে সকাল 11:30টায় উৎক্ষেপণ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক উড়ান হবে বিক্রম 1 এর। মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ স্কাইরুট এরোস্পেসের উদ্যোগে তৈরি বিক্রম 1। সম্পূর্ণ দেশীয় নকশা এবং প্রযুক্তিতে তৈরি বিক্রম 1। আরো কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু। এই উৎক্ষেপণ যদি সফল হয় তবে তা ভারতকে মহাকাশ শক্তি হিসেবে আরো এক ধাপ এগিয়ে দেবে তো? নিঃসন্দেহে প্রত্যেকটা উৎক্ষেপণই এক ধাপ করে এগোচ্ছে, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে মহাকাশ বিজ্ঞানের দিকে। তবে এটার ক্ষেত্রে ভারতের একটা পরিচিতি মহাকাশের ছাপ ফেলবে। কিরকম পরিচিতি না, এই মিশন সাকসেসফুল হলে আমাদের ভারতের প্রথম স্টার্ট আপ বলা যেতে পারে বিক্রম 1। মহাকাশে ভারতের প্রথম স্টার্ট আপ মিশন, অর্থাৎ বেসরকারি উদ্যোগে এই বেসরকারি ভাবে তৈরি একটি রকেট ভারত প্রথম
মহাকাশে পাঠাচ্ছে। আচ্ছা, এই রকেটের কাজ কি? মূলত এই রকেটের কাজ হবে পেলোড করা, অর্থাৎ এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে মহাকাশে পৌঁছে দেওয়া। আর লো আর্থ অরবিটে এটি থাকবে, এবং লো আর্থ অরবিটে যখন পরবর্তীতে আমরা স্যাটেলাইট পৌঁছতে যাব, তো স্যাটেলাইট তো নিজে থেকে পৌঁছানো সম্ভব না, তার জন্য একটা রকেট দরকার। এই রকেট সেই কাজ করতে পারবে কিনা সেটা দেখার জন্যই এই বিক্রম-1, এটা মূলত একটা টেস্ট বলা যেতে পারে, এটা একটা পরীক্ষা বিক্রম-1 এর। এখানে আমরা সফলভাবে লো আর্থ অরবিটে পৌঁছতে পারবো কিনা কোনো কিছু। তো কি কি পৌঁছানোর কথা, প্রথমত স্যাটেলাইট ওখানে পৌঁছানো যাবে কিনা সেটা দেখার জন্য এবারও কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো এক ধরনের ঝাঁটা বলতে পারি আমরা, অর্থাৎ মহাকাশে ঝাড়ু দেওয়ার কাজ করব। আমাদের যে সার্চ মিশন, সেই সার্চ মিশন এবার মহাকাশে। কেন ঝাড়ু দেওয়ার প্রয়োজন? তার কারণ এতদিন ধরে এত স্পেসশিপ সেখানে থাকার ফলে মহাকাশে কিছু আবর্জনা জমে গেছে। কিরকম আবর্জনা? না, হতে পারে যে কোনো রকম কোনো জাঙ্ক বা কোনো মহাকাশচারীর হাত থেকে কোনো গ্যাজেট হয়তো পড়ে গেছে, সেগুলো মহাকাশে ঘুরছে, অরবিটে ঘুরছে, সেগুলো সাফ করার দরকার আছে। তা না হলে মহাকাশে যদি পলিউশন হয়, সেই পলিউশনের প্রভাব ভারতেও পড়বে, পৃথিবীতেও পড়বে। তো সেটার জন্য একটা রোবোটিক আর্ম নিয়ে যাওয়া হচ্ছে। এই রোবোটিক আর্ম পরিষ্কার করবে, ঝাঁটার মতো পরিষ্কার করবে মহাকাশে যেখানে যেখানে আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলো, যদিও পুরোটাই পরীক্ষামূলক হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি সত্যি এই মিশন সফল হয়, এই মিশন সফল হলে ভারত যারা যারা অন্তত যেসব দেশ মহাকাশ বিজ্ঞান চর্চা করছেন তাদের মধ্যে একদম প্রথম সারিতে চলে আসবে ভারত। অনেক ধন্যবাদ অতনু। কেন তৃণমূল থেকে যাওয়াদের টিকিট, লকেটকে টিকিট দিচ্ছে না কেন বিজেপি? পদ্ম শিবিরকে খোঁচা কুণাল ঘোষের। বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে নাকি কাউকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে, এখন কোয়েলকে কি আবার দেবেন? তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন, কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। কোয়েল, দোয়েল, পায়েল কোনো ফ্যাক্টর নয়, বিজেপি সংগঠিত দল, বিজেপিতে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, দাবি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে, সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল, দোয়েল, পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার, এই সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগার এই সমস্ত কোনো ব্যাপার নয়। এবার অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তৃণমূল নেতা। এই যে পুরনো ডিপি, যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি, কিন্তু এবার ফেসবুকে ডিপি চেঞ্জ করে ফেলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই হচ্ছে নতুন ডিপি, মানুষের সাথে মানুষের পাশে, সেখানে না আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবার বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন এভাবে ডিপি চেঞ্জ করলেন জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। না, আমি প্রথমেই বলি যে ডিপিটা আপনারা জানেন দীর্ঘদিনের ডিপি, এবং সেটা নির্বাচনের সময়ের ডিপি ছিল, এই কারণে পরিবর্তন। আর দ্বিতীয় আরেকটা পরিবর্তন করার আমার উদ্দেশ্য হচ্ছে যে যার জন্য আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন শেষ হয়েছে, তার ছবি আমি রাখবো না, এবং তার সাথে আমি কোনো আগামী দিনেও যোগাযোগ রাখতে চাই না। সুতরাং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে আমি সরাতে চেয়েছি। মানে হাত জোড় করে আমি দিদির কাছে নতমস্তকে বলছি যে দয়া করে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত বাঘের মতো বা বাঘের বাচ্চা বলবেন না। এগুলো শুনলে আমি কেন, বাংলার সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার মনে হচ্ছে সব থেকে বেশি আহত হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস তৈরি করার পিছনে আপনার যে অবদান, সেই রকম যদি এই তৃণমূলটাকে ধ্বংস করার জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম দায়িত্ব নিয়ে দলটাকে পুরো শেষ করে দিল।